একটি জাতির কূটনৈতিক স্টিয়ারিং থাকে যখন একজন অর্থনীতিবিদের হাতে, তখন শুধু উন্নয়ন নয়, বদলে যেতে পারে সেই জাতির নিরাপত্তার মানচিত্রও। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ বদলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পা রাখছেন উদীয়মান সূর্যের দেশ জাপানে। এই সফর কোনো সাধারণ সফর নয়, কারণ বাংলাদেশকে জাপান দিয়েছে এমন কিছু প্রস্তাব যা হতে পারে এশিয়ার জিওপলিটিক্সের ভারসাম্যে বাংলাদেশের গেম চেঞ্জিং মুভ। এতদিন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পরিচিত জাপান এবারই প্রথমবারের মতো বাংলাদেশকে দেয়ার আগ্রহ দেখিয়েছে নজরদারি ড্রোন, রাডার সহ বেশ কিছু সমরাস্ত্র, বলতে পারেন সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম। কিন্তু কেন এই আগ্রহ? যদি সত্যিই জাপান থেকে বাংলাদেশ সামরিক প্রযুক্তি কেনে, তাহলে প্রশ্ন উঠবে চীনের প্রতিক্রিয়া কি হবে? আসুন আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ডক্টর ইউনূসের এই জাপান সফরে খুলতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টোকিওর সামরিক সম্ভাবনার দরজা। কারণ এটা শুধু অস্ত্র বেচা কেনা নয়, এটি চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক ব্যালেন্সিং পজিশনে ঠেলে দিতে পারে বাংলাদেশকে। এই নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতৃত্বেই বাংলাদেশ একের পর এক অংশ নিচ্ছে ভূ রাজনীতির নতুন মেরুকরণে, পা রাখছে নতুন নতুন কূটনৈতিক পথে। সে ধারাবাহিকতায় চলতি মাসের 29 ও 30 মে জাপানের রাজধানী টোকিওর নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের গুরুত্ব কি শুধু সম্মেলনে অংশ নেওয়া? মোটেও নয়। তাহলে দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই আমিও। জানান মন্তব্যের ঘরে। আর এই সফর পরবর্তী ভেতরের খবর জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন জাপান বাংলাদেশ। আমি তানভীর খন্দকার আপনাদের জানানোর চেষ্টা করব খবরের ভেতরের খবর। জাপানের রাজধানীতে হতে যাওয়া নিক্কেই ফোরামের সম্মেলন হতে চলেছে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর ও তাৎপর্যপূর্ণ বৈঠক। কারণ এই সফরে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস। দুই দেশের প্রধানের মধ্যে আলোচনা হবে বেশ কিছু উন্নয়ন প্রকল্প, মানবিক সহায়তা, প্রযুক্তি বিনিময় এবং সবচেয়ে আলোচিত বিষয় সামরিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তর। তাহলে জাপানের কাছ থেকে কি সামরিক প্রযুক্তি কিনছে বাংলাদেশ? সেগুলোর দাম কেমন আর নামই বাকি জানাবো বিস্তারিত। তবে তার আগে জেনে নেওয়া যাক যে সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন তার কিছু তথ্য। নিক্কেই ফোরাম আসলে কি? 1995 সাল থেকে প্রতি বছর নিক্কেই ফোরাম আয়োজিত এই সম্মেলনকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। এই বছর নিক্কেই ফোরামের 30তম বার্ষিকী পূর্তি হচ্ছে। এবারের নিক্কেই ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও লাওসের প্রেসিডেন্ট, পালাউয়ের প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ সহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। নিক্কেই ফোরামের সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ফিউচার অফ এশিয়া। এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক বিষয় এবং বিশ্বে এশিয়ার ভূমিকা সম্পর্কে খোলামেলা এবং স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করবেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হবে এই সফরে। আন্তর্জাতিক গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বলছে ডিপ্লোমেসি উইথ ড্রোনস, কারণ চুক্তিটা অস্ত্রভিত্তিক হলেও আদতে একটি কৌশলগত বন্ধুত্বের নতুন স্তর।
এবার জানাবো কি ধরনের অস্ত্র ও প্রযুক্তির আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। বাংলাদেশকে জাপান প্রস্তাব করেছে ডুয়েল ইউজ প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির। এর মধ্যে রয়েছে নজরদারি ড্রোন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিরক্ষা সিস্টেম, রাডার ও কোস্টাল মনিটরিং সিস্টেম, সাইবার প্রতিরক্ষা সফটওয়্যার, প্রশিক্ষণ ও লজিস্টিক্স সাপোর্ট সিস্টেম। তবে এটা কেবল ব্যবসা নয়। জাপান সরকার 2023 সালে তাদের 3 প্রিন্সিপালস অন ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট নীতিমালা ঢেলে সাজিয়েছে। এতে করে তারা এখন তাদের মিত্রদের নির্দিষ্ট সীমার মধ্যে প্রযুক্তি রপ্তানি করছে। যদিও এই বিষয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে এখনও কোনো চূড়ান্ত চুক্তি প্রকাশ করা হয়নি, তবে আলোচনা যে চলছে এটা নিশ্চিত। তাহলে কেন বাংলাদেশ, কেন এখন? তার প্রথম কারণটি হচ্ছে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ বঙ্গোপসাগরের কেন্দ্রস্থলে অবস্থান করছে চীন ও ভারতের মধ্যে এক জিও স্ট্র্যাটেজিক করিডোর। এই অবস্থানই বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়া নিরাপত্তা চিত্রে একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টর করে তুলেছে। দ্বিতীয় কারণটি হচ্ছে উন্নয়ন পার্টনারশিপ। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপান দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যমুনা রেল সেতু, তৃতীয় টার্মিনাল ইত্যাদি মেগা প্রকল্পে সাফল্যের স্বাক্ষর রেখেছে দেশটি। তৃতীয় নম্বর কারণটি হচ্ছে চীনা প্রভাবের মোকাবেলা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা হিসেবে একটি নতুন আঞ্চলিক অ্যালায়েন্স গড়ে তুলতে আগ্রহ বাড়ছে জাপানের। সেখানে বাংলাদেশ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী দেশ চীন। এর মধ্যেই তারা বাংলাদেশের কাছে সাবমেরিন, ট্যাঙ্ক, মিসাইল গাইডেড ফ্রিগেট সরবরাহ করছে। তাই জাপানের প্রবেশ মানেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে জাপানকে আজও সন্দেহের চোখে দেখে চীন। ভারত ও জাপান কৌশলগত বন্ধু, কিন্তু জাপানের প্রতিরক্ষা ঘরনাই যদি ঢুকে পড়ে বাংলাদেশের মতো কাছের দেশ, তাহলে এটি ধাক্কা দিতে পারে ভারতের স্ট্র্যাটেজিক স্পেসে। যুক্তরাষ্ট্রের অবস্থান তাহলে কি হবে? বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। সেই পথের অন্যতম সহচর জাপান। তাহলে এমন সিদ্ধান্তে কি হতে পারে বা কেমন হতে পারে ভবিষ্যৎ? এবার জানাবো সে বিষয়টি। এই প্রস্তাবে যদি রাজি হয় বাংলাদেশ, তাহলে ভবিষ্যতে হতে পারে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি ট্রান্সফার, সেনাবাহিনীর প্রশিক্ষণ বিনিময়, হিউম্যানিটেরিয়ান মিশনে যৌথ অংশগ্রহণ, যা হবে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে জাপানি প্রতিরক্ষা প্রযুক্তির আনুষ্ঠানিক প্রবেশ। এখন এক কূটনৈতিক ট্রেল ব্লেজার হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে, কিন্তু ভারসাম্য রক্ষা করার দায় আছে প্রতিটি পদক্ষেপে। সামরিক প্রযুক্তি উন্নত হলে শক্তি বাড়ে ঠিকই, কিন্তু একই সাথে দ্বিগুণ গতিতে বাড়ে কৌশলগত দায়। দর্শক, আপনি কি মনে করেন? বাংলাদেশকে কি জাপানের প্রস্তাবে সাড়া দেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আরও জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার সাইলেন্ট চেঞ্জ। আপনি প্রস্তুত তো? আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। পরের কন্টেন্টে জানানোর চেষ্টা করব ডক্টর ইউনূসের আরও গুরুত্বপূর্ণ সফলতার খবর। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।